আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি বিষয়টা জানতে চাচ্ছি যে পাশে শ্যামনগর যে জমিদার বাড়ি, এই জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে আপনি কতটুকু জানেন? এনাদের এই যে জমিদারের নাম কি? জমিদারের নাম হচ্ছে আপনার হরিচরণ রায় চৌধুরী। এটা শ্যামনগরের কোন জায়গাটার অবস্থিত? শ্যামনগর শ্যামনগর পৌরসভার নকিপুর গ্রামে অবস্থিত। আচ্ছা, মানে এটা এই জমিদার কত বছর আগে কথাটা? আপনার 100+। 100 বছর? 100 বছর হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা, এখানে মানে কয়তলা বিশিষ্ট কতটি কক্ষ ছিল আনুমানিক? আনুমানিক তো কক্ষের কথা বলতে পারবো না, যেহেতু ভেঙে গেছে, মাটির সঙ্গে অনেক মিশে গেছে, সেক্ষেত্রে এটা আনুমানিক আপনার 120 থেকে 125টা কক্ষ এখানে ছিল। আচ্ছা, আমরা ছোটবেলায় দেখেছি। প্রায় 120 বিঘা জমির উপরে প্রায় সম্ভবত এই জমিদার বাড়িটি অবস্থিত, তাই না? হ্যাঁ, এখানে অনেকটা জায়গা নিয়ে আর কি, ওই এখানে আপনি কি যেটা কি বলছেন। কি কি স্থাপনা ছিল এখানে? এখানে ছিল আপনার এই মাঠের সামনে, জমিদারের যে ওই বিল্ডিংয়ের সামনে একটা মাঠ ওই মাঠ ছিল, এখন এখন মাঠ আছে সেখানে। এখানে একটা পুকুর ছিল, ওনারা এখানে স্নান করতো। আর ওনাদের সামনে যেহেতু ওই একটা তহসিল অফিস আছে এখন বর্তমান, ওই তহসিল অফিসটার সামনে আপনার নহবতখানা ছিল। জমিদাররা যখন এখানে নবাবখানা বা অন্দরমহল যেটা বলে? না, ওখানে ওই আপনার নবাবখানা ও অন্দরমহল। নবতখানা ছিল। যখন জমিদাররা আসতো তখন এইখানে আপনার ওই বাজি বাজনা হতো। ওনারা যখন এখানে পদার্পণ করতো তখন এখানে বিভিন্ন রকম বাজি বাজনা করতো। আর এই নবাবখানাটাই কি মূলত, এটা কি? এটা হচ্ছে আপনার এখানে কি কি কার্যক্রম হতো? ওখানে কার্যক্রমটা হচ্ছে আপনার ওই ঢাক ঢোল বাজতো। ওনারা যখন আসতো তখন ওইখানে ঢাক ঢোল বাজতো ওনাদেরকে আর দেখে। অন্দরমহলটা মূলত কি বলে? অন্দরমহলটা অন্দরমহলটা সম্পর্কে আমি তো তথ্য আমি দিতে পারবো না, যেহেতু এটা সম্পর্কে আমাদের জানা নেই। অন্দরমহল আচ্ছা, আচ্ছা। কি ওটা উল্লেখ করেছে? আচ্ছা, আর এখানে যে মানে পুকুরের ইতিহাসটা একটু বলেন। পুকুরের ইতিহাস, পুকুর তো পুকুর ওই সামনে ওই জায়গাটা পুকুর বন্ধ করে দিয়েছে। এখানে তো মাঠে পুকুর ছিল? মাঠে পুকুর ছিল, মাঠে পুকুর ছিল। ও ঘাট, ওই পুকুরের যে ঘাট, পাকা ঘাট ছিল, এবং ঘাটটাও ইতিপূর্বে এখান থেকে ধরেন 30-35 বছর আগে আমরা ওখানে ইটের একটা খাম্বা মতো দেখছি। সেটা এখন নাই, যেহেতু এখন ওখানে বালি ভরাট দিয়ে খেলার উপযোগী করা হয়েছে। সেক্ষেত্রে মাঠটা এখন এলাকার ছেলেদের ছেলেরা ফুটবল, ক্রিকেট নিয়েই ব্যস্ততার মধ্যে থাকে আর কি, খেলাধুলা এখানে নিয়েই। দুটো মন্দির দেখলাম, ওই যে পুকুর পাড়ে যে ঘাট পাড়ে দুটো মন্দির দেখলাম, শিব মন্দির। শিব মন্দির। ওই শিব মন্দির মানে কে প্রতিষ্ঠা করেছিল? জমিদার? ওনারাই প্রতিষ্ঠিত করেছিল, জমিদাররাই। এখানে মানে শিবের ভক্ত ছিল না? শিবের ভক্ত ছিল। আচ্ছা, আচ্ছা। ওনারাই ওখানে প্রতিষ্ঠিত পূজা করেছিল। অর্চনা করতো? পূজা অর্চনা করতো, বা ওইখান থেকে এখনো সেখানে পূজা অর্চনা জমিদারের হয়। কি কোনো রাজকন্যা ছিল? জমিদারের রাজকন্যা না, আমার জানা নেই। ওদের জীবনযাত্রা বা কৃষ্টি কালচার, চলাবলা, এগুলো সম্পর্কে চলাবলা হ্যাঁ, রায় সতীন্দ্র, হরিচরণ রায় চৌধুরীর 2টা সন্তান ছিল, রায় যতীন্দ্র এবং রায় সতীন্দ্র। ওনাদের মধ্যে একজন ছিল অ্যাডভোকেট, উকিল ছিল। আচ্ছা। যিনি উকিল ছিল, ওনার আচার আচরণ খুবই ভালো ছিল। উনি সামাজিক ছিল, মানুষের সঙ্গে মিশতো, সবার সঙ্গে আর কি। তবে আমরা যেটুকু শুনছি, ওনার যে বাবা জমিদার হরিচরণ রায় বাহাদুর,
উনি এই এলাকার মানুষ এই রাস্তা দিয়ে যখন চলতো তখন ওনাদেরকে ওনাদের সম্মানার্থে কেউ জুতো পায়ে দিয়ে যেতে পারতো না, ছাতা মাথায় দিয়ে যেতে পারতো না, অহংকারী ছিল নাকি? একটু খুব অহংকারী ছিল আর কি। কেউ যেতে পারতো না, ওনাদেরকে ওনাদের শাসন ব্যবস্থা খুব কঠোর ছিল, কঠোর ছিল। কঠোর ছিল আর কি। বা এখানে কোনো জলসা বা কোনো মানে উৎসব এগুলো হতো কিনা? উৎসব দুর্গাপূজা হয়তো দুর্গাপূজা পূর্বে থেকে হয়ে আসছে এবং এখনো এখানে শুনেছি এখানে নাকি মানে জলসা ঘরে নাকি বাজিদের নাচ হতো, এগুলো নাকি? জলসা ঘরে হ্যাঁ হ্যাঁ। না 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 না, এটা না না, শুনছি। না, ওটা ওই আর তারপরে উচ্চাঙ্গ সঙ্গীতের আসর বসতো নাকি, দুর্গাপূজা হতো, কালী পূজা হতো, পিছনে নাকি একটা দুর্গা মন্দিরও আছে, আমি শুনছি যে। দুর্গা মন্দির, হ্যাঁ, ওখানে একটা দুর্গা পূজার একটা নির্দিষ্ট স্থান আছে। তো সেই জায়গাটা যেহেতু এখন সংস্কার নাই, ইতিপূর্বে এখান থেকে 15 বছর 15 আগে ওইখানে পূজা অর্চনা হতো, দুর্গাপূজা হতো আর কি। এখন ওই জায়গাটা একটু আপনার এই সংস্কারের অভাবে ওখানে বিল্ডিংটা কিছু ভাঙচুর হয়ে গেছে, বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার কারণে দুর্গাপূজাটা এখন এই শিব মন্দিরের পাশে অনুষ্ঠিত হচ্ছে আর কি। আচ্ছা, আর এই যে ওখানে কি কোনো ওই যে এনাদের ন্যায় বিচারটা কেমন ছিল? ন্যায় বিচারটা একটু আত্মকেন্দ্রিক মতো আর কি। এখানে বাড়ির সামনেই নাকি শুনছি বিচার বিভাগ ছিল। হ্যাঁ, বিচার বিভাগ ছিল। সভা ছিল, যেখানে প্রজাদের সমস্যার সমাধান করা হতো। হ্যাঁ, সমাধান করা এবং হতো। অপরাধীদের শাস্তি দেওয়া হতো নাকি? হ্যাঁ, হ্যাঁ। এরকম ধরনের কিছু? হ্যাঁ, তবে মুসলিম সম্প্রদায়ের উপরে তাদের একটু অনীহা ছিল আর কি, অনীহা ছিল। আচ্ছা, আর এই যে এখানে শুনছি নাকি যে অনেক রোমাঞ্চকর গল্প বা ইতিহাস আছে, মানে গোপন সুড়ঙ্গ ছিল, এগুলো কি সত্য নাকি? না, আমরা ওটা দেখিনি, যেহেতু আমার বয়স 50+, আমি এ ধরনের সুড়ঙ্গও দেখিনি, যেহেতু আমরা এখানে ছোট থেকেই এই বিল্ডিং এ আমরা চলাচল করছি। যশোরেশ্বরী ওই যে কালী মন্দির, জি জি জি। কালী মন্দির থেকে হচ্ছে নদীর ঘাট পর্যন্ত নাকি মাটির তলাল থেকে বড় গোপন সুড়ঙ্গ ছিল, যেখানে শত্রু আক্রমণ ও জরুরি কোনো প্রয়োজনে নিরাপদে যাতায়াতের জন্য মানে ব্যবহৃত হতো। ঈশ্বরীপুর হাম্মামখানা নাকি হাফসিখানা, ওখানে হাফসিখানা ছিল। এটা কি সত্যি এনাদের ছিল নাকি? না, ওটা ওই মন্দিরটা, কালী মন্দিরটা প্রতিষ্ঠিত করেছিল কি এই জমিদার নাকি? না, ওটা হচ্ছে আপনার রাজা প্রতাপাদিত্যের আমলে। ওটা ঢাকায় থাকে, কালী পুজোর সময় আসে। হ্যাঁ, এদের কোনো গুপ্তধন সম্পর্কে কিছু জানেন? গুপ্তধন সম্পর্কে আমরা শুনছি, যেটা যে জমিদারের মা ছিলেন, উনি রাত্রে ঘুমাইলে নাকি টাকা পাইতেন। আচ্ছা আচ্ছা। স্বপ্নে টাকা পাইতেন উনি। না, ওটা শুনে নাই, ঘুম থেকে জেগে উঠে উনি টাকা পাইতো, এটা শুনেছি, আমরা চোখে তো দেখিনি। আমি লোকমুখে শুনেছি যে, বা অনেকের বিশ্বাস যে জমিদারের যখন দেশ ত্যাগের সময় প্রাসাদের দেওয়ালের ভিতরে বা মাটির নিচে কুঠুরিতে নাকি প্রচুর স্বর্ণালংকার বা ধনরত্ন এগুলো নাকি রেখেছিল। এই ধনরত্ন উদ্ধার করতে গিয়ে অনেকেও নাকি অলৌকিক কোনো বা বিপদের সম্মুখীন হয়েছে, সেটা আমরা শুনে নাই। এমন গল্প এখানে প্রচলিত আছে। না, আমরা এখানে যারা 70, 80, 85 বছরের মানুষ, আমরা তাদের কাছে এরকম ধরনের কোনো তথ্য শুনে নাই। একজন বললো যে এখানে মানে রাত জাগা প্রেসাদ ছিল নাকি, যে স্থানীয় কিছু বয়স্ক মানুষ ওই সাইডে বললো যে তাদের দাবি করছিল যে অবশ্য রাতে নাকি পরিত্যক্ত ধ্বংসস্তূপের পাশে নাকি নুপুরের শব্দ বা অস্পষ্ট কথাবার্তা শোনা যায়। যদিও এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি মানে নাই, তারপরে এটা কতটুকু সত্য না, আমরা শুনি নাই। এখন তো বাড়িটা দেখলাম যে বর্তমানে বন জঙ্গল
ভরপুর বা একটা ভুতুড়ে একটা পরিবেশ, ভুতুড়ে পরিবেশের মতো হয়ে ভুতুড়ে আছে আর একটা কি। পরিবেশ হয়ে গেছে। এখন তো এটা সরকারের অধীনে, সরকার এখন নিয়ন্ত্রণ। তো দেখলাম দুঃখভাবে বা রক্ষণাবেক্ষণের অভাবে না, রক্ষণাবেক্ষণ খুব, মানে মর্মান্তিক একটা পরিবেশ যেহেতু বা ঐতিহাসিক স্থান। পাশে একটা হ্যাঁ। তহসিল অফিস আছে, হ্যাঁ। ভূমি অফিস আছে, যে ভূমি অফিসটার কারণে ওটা এখনো পর্যন্ত সুরক্ষিত আছে কম বেশি আর কি। বন জঙ্গলে ভরপুর, এবং ওই যে, ওটা তো নিয়ন্ত্রণ করে যায়, মানে বাথরুম তৈরি করছে দেখলাম, হ্যাঁ, কেউ কেউ ময়লা এবং পরিত্যক্ত হয়ে আছে আর কি, এগুলো দেখার লোক নাই। বা সমস্ত চুন মানে সুরকি, হ্যাঁ, সবগুলো বা ইটের কারুকার্য সব সব খসে খসে পড়তেছে, হ্যাঁ, বিভিন্ন রকম মানে বন জঙ্গলে ধ্বংসাবশেষে পরিণত হয়ে গেছে, হ্যাঁ, ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে আর কি। ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে। এই আর কি। ধন্যবাদ আমার প্রিয় ভাই, জমিদার বাড়ির পাশের একজন সম্মানীয় মানুষ। আসলে তার নাম আমি জানতে চাই না, তার কারণ কি, নাম না শোনাই ভালো। হ্যাঁ, সে একজন ভালো নাম প্রকাশে মানুষ। অনেক তার সাথে কথাবার্তা বলে আমরা বিষয়টা উপলব্ধ করতে পেরেছি যে সে একজন ভালো মানুষ, এবং সে তার এই যে জমিদার বাড়ির ইতিহাস কিছু কিছু জানে। যাই হোক, দীর্ঘ 100 বছরের আগের, 100 অনেক অনেক বেশি হয়েছে, যেহেতু ওনাদের স্মৃতি বিজড়িত আছে আপনার ওই নকিপুর হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়। ও তো 100 বছর ওনাদের প্রতিষ্ঠাতা ওনারা। আচ্ছা, তো 100 বছরের বেশি বয়স হয়ে গেছে আপনার এই হাই স্কুলের, তাহলে এবং ওনাদের এখানে বসবাস চিন্তা করেন, যাই হোক, ওরা সব মিলে 100+ সব কত আগে ওনারা চলে গেছে? ও 47 সালে 47 সালে দেশ ভাগাভাগি হওয়ার সময় ওনারা এখান থেকে চলে যান। তাদের কোনো পূর্বপুরুষ বা বংশোদ্ভব এখানে কি আসছিল বা? বংশোদ্ভব শোনেন, এখান থেকে এই গত বছর ওনাদের একটা রায় সতীন্দ্র কি রায় যতীন্দ্রর পৌত্র এখানে আসছিল আমাদের এই মসজিদে নামাজ আদায় করছিল। উনি বলছে যে আমি জমিদার রায় সতীন্দ্র কি যতীন্দ্রর পৌত্র। তা উনি মসজিদে নামাজ আদায় করতেন? উনি মুসলিম হয়েছে, ইংরেজি? না, উনি বাংলাদেশে ছিল, আচ্ছা। সরি, উনি ইন্ডিয়া থেকে উনি বলছে যে আমি কিন্তু জমিদারের রায় যতীন্দ্র পৌত্র। আমি এখানে আমরা যখন এখানে ছিলাম তখন আমরা ওই যে থানার সামনে যে মাদ্রাসাটা হয়েছে, আমরা ওইখানে খেজুর ভাঙতাম, চড়ক পূজা টুজা করতো আর কি। হ্যাঁ, যাই হোক, উনি বলছে যে এর দাবিদার কিন্তু আমি। তারপরেও সরকার কতটা কি করবে না করবে, যেহেতু আমি এক সম্প্রদায় থেকে অন্য সম্প্রদায় আসছি, মুসলিম হয়েছি। হ্যাঁ, উনি গত বছর এখানে আসছিল এবং বলছিল যে আমি এর কাগজপত্রগুলো সব মানে মোটামুটিভাবে প্রসেস করে ঠিক করার চেষ্টা করতেছি, যে উপযুক্ত ডকুমেন্টস হ্যাঁ প্রয়োজন। বলছে আমি ডকুমেন্টসগুলো মানে ম্যানেজ করার চেষ্টা করতেছি, হয়তো আমি ডকুমেন্টসগুলো ম্যানেজ করে এর ভাগীদার হতে পারবো আর কি। এবং এও কথা প্রকাশ করলেন উনি যে আজকে কত বছর, 60 বছর কি 70 বছরের একটা আনুমানিক হিসাব করলো, যে 60-70 বছর পরে আমি এই পুকুরে গোসল করতে নেমেছি, এই ঘাটে গোসল করতে নামছিল। তো উনি বলছিলেন উনি কি বর্তমানে বাংলাদেশে, আমি তো এই ধরেন গত বছর দেখছিলাম ওনাকে, উনি তারপর থেকে আর ওনাকে দেখিনি। ওনার নামটা কি যেন আমি বলছি, ওই কি একটা নাম বলছিল, তারপরে কাশেমি নাম বলছিল। যাই হোক, নামটা আমার ফুল স্মরণ নাই, এই আর কি। সত্যতা প্রমাণ না হলে প্রমাণের উপরেই সবকিছু নির্ভর করবে আর কি। একজন বা কেউ দাবি করতেই পারে যে আমি তার ডকুমেন্টস যদি উপযুক্ত ডকুমেন্টস যদি সে সংগ্রহ করতে পারে, সেক্ষেত্রে সে বাংলাদেশের যে প্রশাসন আছে, প্রশাসন এটা বিচার বিশ্লেষণ করে দেখবে। অবশ্যই কোর্ট আদালত আছে, আদালত সেটা উপযুক্ত প্রমাণ লাগবে, প্রমাণ ডকুমেন্টস নিয়ে অবশ্যই আমরা বলছি তো। দেখেন, আপনি যেহেতু আমাদের ভাই, তা আপনি যদি আপনার সঠিক তথ্য প্রমাণ বা আপনি যদি আপনার এই ডকুমেন্টস আপনি কোর্ট আদালত থেকে নিয়ে আসতে পারেন, আপনি ভোগ করবেন, সরকার আপনাকে দিতে বাধ্য থাকবে।
এই আর কি আমরা তার পরামর্শ দিয়েছিলাম, যেহেতু সে তো আমাদের কাছে এই পরিচয় দিচ্ছে, তো এই জন্য আমরা এই কথা বলছিলাম আর কি। ঠিক আছে, ধন্যবাদ বড় ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরও ধন্যবাদ। ইতিহাস ভালো মানুষ, এটা আমাদের শ্যামনগরের গর্ব যে শ্যামনগরের কিছু ইতিহাস আপনার ভিতরে পেলাম। তার কারণে এতদিন পরে এই যে শ্যামনগরের ইতিহাস তো মানে সবাই জানা সম্ভব না, না, যেহেতু বা সবার অজানার বাইরে, যেহেতু আপনি এখানে আমি স্থানীয় মানুষ। হ্যাঁ, যে কারণে আপনি কিছু কিছু হয়তো আপনার বাপ দাদাদের কাছে হ্যাঁ, বা স্থানীয় শুনছি, মুরব্বীদের কাছে শুনছেন। মুরব্বীদের কাছে শুনছি। এটা মানে সত্য বিষয়টা আপনার কাছ থেকে জানতে পারলাম, এটা অনেক ভালো লাগলো। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি আর শেষ করতে না করে আপনাদেরকে ধন্যবাদ। শুভকামনা।